গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার স্কুলওয়ালা ইউটিউব চ্যানেল। আজকে আপনাদের বিষয় হচ্ছে গণিত। আজকে আমি আপনাদের গণিত পড়াবো, অষ্টম শ্রেণীর গণিত। তো এখানে আমরা দেখতে পাচ্ছি সূচিপত্রে আজকে আমরা প্রথমে পড়াবো পূর্ব পাঠের পুনরালোচনা। তো পেজ নাম্বার 1 থেকে আমাদের শুরু করছি। আমরা প্রথমে জেনে নেব আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্র কাকে বলে। তো আমরা প্রথমে একটি চতুর্ভুজ আঁকছি। যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান ও সমান্তরাল, তাদের আমরা এবং প্রতিটি কোণের মান 90 ডিগ্রি, সেই চতুর্ভুজকে আমরা বলে থাকি আয়তক্ষেত্র। যেমন এ, বি, সি ও ডি। এই আয়তক্ষেত্রটির যদি বিসি বাহুর দৈর্ঘ্য 5 সেমি হয় এবং এডি বাহুর দৈর্ঘ্য যদি 5 সেমি হয়, তখন এবি বাহুর দৈর্ঘ্য যদি 2 সেমি হয় এবং ডিসি বাহুর দৈর্ঘ্য যদি 2 সেমি হয়, তাহলে এ থেকে আমরা দেখতে পাচ্ছি যে বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য কি সমান এবং এই বিপরীত বাহুগুলি কি সমান্তরাল। তখন এটিকে আমরা কি বলে থাকবো? একটি আয়তক্ষেত্র। এবার আমরা জেনে নেব এই আয়তক্ষেত্রটি কতটা জায়গা জুড়ে আছে, অর্থাৎ এর ভেতরের এই জমিটা কতটা জায়গা জুড়ে আছে সেটি যদি বের করতে বলা হয়, তখন আমরা কি করব? আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটি বের করব। আমরা আগে জেনে নেব আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি। তো এই ক্ষেত্রে আমরা এবিসিডি, এ, বি, সি ও ডি আয়তক্ষেত্রটির আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি হয়? দৈর্ঘ্য গুণিত প্রস্থ। বর্গ একক। এবং এবিসিডি এই আয়তক্ষেত্রটির পরিসীমা জেনে নেব। তাহলে পরিসীমার ফর্মুলা কি হবে? পরিসীমা সমান 2 ইন্টু দৈর্ঘ্য যুক্ত প্রস্থ। তাহলে আমরা এখান থেকে জেনে যাচ্ছি যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা এবং পরিসীমার ফর্মুলা। এরপর আমরা চলে যাব বর্গক্ষেত্রে। আমরা একটি চতুর্ভুজ এঁকে নিচ্ছি। এ, বি, সি, ডি। যে চতুর্ভুজের 4টি বাহুর দৈর্ঘ্যই সমান এবং সমান্তরাল এবং প্রতিটি কোণ 90 ডিগ্রি, সেই চতুর্ভুজকে আমরা বলে থাকি কি? বর্গক্ষেত্র। অতএব এখানে আমরা দেখতে পাচ্ছি যে এবিসিডি একটি বর্গক্ষেত্র। যদি বিসি বাহুর দৈর্ঘ্য 5 সেমি হয়, সেক্ষেত্রে আমরা জেনে যাব ডিসি বাহুর দৈর্ঘ্য কত? 5 সেমি এবং এডি বাহুর দৈর্ঘ্য 5 সেমি এবং এবি বাহুর দৈর্ঘ্য কি হবে? 5 সেমি। এরপর আমরা জেনে নেব এই বর্গক্ষেত্রটি কতটা এলাকা জুড়ে আছে। তো সেক্ষেত্রে আমাদের কি বের করতে হবে? এই বর্গক্ষেত্রটি কতটা জায়গা জুড়ে আছে বা এলাকা জুড়ে আছে। তো সেক্ষেত্রে আমরা বের করব এই বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল। এরপর আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা জেনে নেব। তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি হয়? বাহু গুণিত বাহু। বর্গ একক। এবং এই বর্গক্ষেত্রটি সীমানা, এই সীমানাটা কতটা সীমানা আছে বর্গক্ষেত্রটির, অর্থাৎ এই বর্গক্ষেত্রটিকে বেড়া দিয়ে ঘিরতে যে সীমানাটার প্রয়োজন হবে সেটা জানতে আমাদের বের করতে হবে কি? এই বর্গক্ষেত্রের পরিসীমা। অর্থাৎ বর্গক্ষেত্রের পরিসীমার ফর্মুলা হলো পরিসীমা সমান ফোর ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য।
ঠিক আছে, আমরা এখান থেকে জেনে যাচ্ছি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা এবং বর্গক্ষেত্রের পরিসীমার ফর্মুলা। এরপর আমরা সরাসরি অঙ্কে চলে যাব। এবার কি বলেছে এখানে, মেপে দেখছি প্রথম শ্রেণী ঘরের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা যথাক্রমে 5 মিটার, 4 মিটার ও 3 মিটার। তাহলে আমাদের কি দেওয়া আছে, একটা ঘর দেওয়া আছে, সেই ঘর ধরে নিচ্ছে এটি একটি ঘর। ঘর তো এরকমই হয়ে থাকে না, তো ধরে নিচ্ছে এটি একটি ঘর। কি বলে দিয়েছে, এই ঘরটির প্রথম শ্রেণী ঘরের দৈর্ঘ্য, ধরে নিচ্ছে এটি দৈর্ঘ্য, তাহলে এর এর এটি কত মিটার, 5 মিটার। এবং কি বলেছে, প্রস্থ কত মিটার, 4 মিটার, এবং উচ্চতা কত, 3 মিটার। এরপর আমাদের কি জানতে চেয়েছে, যে প্রতি বর্গমিটারে 55 টাকা হিসেবে ওই ঘরের মেঝে, মানে ঘরের এটি মেঝে, এই মেঝেটি সিমেন্ট করতে কত টাকা খরচা পড়বে সেটা হিসেব করি। তাহলে আমরা প্রথমে কি বের করব, এই মেঝেটি কতটা জায়গা জুড়ে আছে, অর্থাৎ এই মেঝেটি কতটা জায়গা জুড়ে আছে সেটা বের করতে গেলে আমাদের কি করতে হবে, এই মেঝেটির ক্ষেত্রফল বের করতে হবে। আমরা এখান থেকে কি পেয়ে যাচ্ছি, মেঝের দৈর্ঘ্য পেয়ে যাচ্ছি আর মেঝের প্রস্থ পেয়ে যাচ্ছি। তাহলে এরপর আমরা কি করব, মেঝের ক্ষেত্রফলটি আগে বের করে নেব। এখানে আমরা লিখতে শুরু করি, মেঝের ক্ষেত্রফল সমান কি, দৈর্ঘ্য। আমরা ক্ষেত্রফলের ফর্মুলা থেকে জেনেছি, ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি, দৈর্ঘ্য সমান কত, 5 মিটার, এবং প্রস্থ সমান কত, 4 মিটার। হলো, এখান থেকে আমরা পাচ্ছি কত, গুণ করে 4 5 20, 20 বর্গ মিটার। কেন বর্গ হলো, কারণ এখানে দুটো মিটার আছে, তাই আমরা এখানে কি লিখছি, 20 বর্গ মিটার। তাহলে আমরা প্রথমে কি বের করে নিলাম, এই মেঝের ক্ষেত্রফলটি বের করে নিলাম। এরপর এখানে কি বলেছে, প্রতি বর্গমিটারে 55 টাকা হিসেবে, তাহলে 1 বর্গমিটারে কত, 55 টাকা। তাহলে আমার এখানে মেঝের ক্ষেত্রফল কত বেরিয়েছে, 20 বর্গমিটার। তাহলে আমরা এখানে কি করব, 20 বর্গমিটারে হিসেবে ওই ঘরে সিমেন্ট করতে কত খরচা পড়বে সেটা এখন বের করব। তাহলে মেঝের সিমেন্ট করতে খরচ পড়বে কি করব, আমরা এই ক্ষেত্রফলের সাথে কি করব, 55 গুণ করব, 20 গুণিত 55 এত টাকা। আমরা তখন মোট খরচটা পেয়ে যাব, কত হচ্ছে, 1100 টাকা। তাহলে আমরা এখানে কি পেয়ে গেলাম, প্রতি বর্গমিটারে 55 টাকা হিসেবে ঘরের মেঝে সিমেন্ট করতে কত টাকা খরচ পড়বে সেটা আমরা এখানে পেয়ে গেলাম, কত, 1100 টাকা। পরের অঙ্কে আমাদের কি বলেছে, প্রথম শ্রেণীর ঘরে 2 মিটার 1.4 মিটার মাপের একটি দরজা ও 1.3 মিটার ও 1.2 মিটার মাপের একটি জানালা আছে। তো প্রতি বর্গমিটারে 4.42 টাকা হিসেবে ওই ঘরের দুটি জানালা ও একটি দরজা রং করতে কত খরচ পড়বে। কটা জানালা আছে, দুটি জানালা আর একটি দরজা। তাহলে আমরা প্রথমে কি করব, যে প্রথমে একটি জানালার ক্ষেত্রফল বের করে নেব। তাহলে প্রথম শ্রেণীর ঘরের একটি জানালার ক্ষেত্রফল সমান একটি জানালার ক্ষেত্রফল সমান কি, এখানে দিয়ে দেওয়া হয়েছে একটি জানালার দৈর্ঘ্য কত, 1.3 মিটার আর প্রস্থ কত, 1.2 মিটার। তাহলে আমরা এখান থেকে ক্ষেত্রফল পেয়ে যাব। আমরা কি জানি ক্ষেত্রফলের ফর্মুলা, দৈর্ঘ্য গুণিত প্রস্থ।
তো এখানে একটি জানালার দৈর্ঘ্য কত দেওয়া আছে? 1.3 মিটার। তাহলে আমরা দৈর্ঘ্যের জায়গায় কি বসাবো? 1.3 গুণিত প্রস্থের জায়গায় কি বসাবো? 1.2। এরপর একক লিখবো বর্গ মিটার। এটা গুণ করলে আমরা পাবো 1.3 গুণিত 1.2, 3 2 6, 2 6 5 1 1.56 বর্গ মিটার। তাহলে আমরা কি পেলাম? একটি জানালার ক্ষেত্রফল পেয়ে গেলাম এখান থেকে। এবার আমাদের ঘরে কটি জানালা আছে? দুটি জানালা। তাহলে একটা জানালার ক্ষেত্রফল যদি 1.5 বর্গ মিটার হয়, তো সেক্ষেত্রে দুটি জানালার ক্ষেত্রফল কত হবে? তো আমরা 2 দিয়ে গুণ করব। অতএব দুটি জানালার ক্ষেত্রফল সমান 2 গুণিত 1.56 বর্গ মিটার। কত হচ্ছে? 3.12 বর্গ মিটার। ঠিক আছে, এরপর কি বলেছে? আমরা এখানে কি হলো? দুটি জানালার ক্ষেত্রফল আমরা পেয়ে গেছি। এরপর কি? একটি দরজার ক্ষেত্রফল আমরা বের করে নেব। একটি দরজার ক্ষেত্রফল, একটি দরজার, যেহেতু জায়গা কম আছে তাই আমি উপরে লিখছি, ক্ষেত্রফল সমান, আমরা কি জানি ক্ষেত্রফলের ফর্মুলা? দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তো এখানে দৈর্ঘ্য হচ্ছে কত? 2 মিটার এবং প্রস্থ 1.4 মিটার। তাহলে আমরা প্রস্থের জায়গায় কি লিখছি? 1.4 মিটার। তাহলে এটা গুণ করলে কত হচ্ছে? 2.8 বর্গ মিটার। তাহলে আমরা একটি দরজার ক্ষেত্রফল পেয়ে গেলাম এবং দুটি জানালার ক্ষেত্রফল পেয়ে গেলাম। এরপর বলা হয়েছে এখানে যে প্রতি বর্গমিটারে 42 টাকা হিসেবে ওই ঘরের দুটি জানালা ও একটি দরজার রং করতে কত খরচ পড়বে। তাহলে আমরা কি করব? যেহেতু দুটি জানালা ও একটি দরজা বলেছে, তাহলে আমরা দুটি জানালা ও একটি দরজার মোট ক্ষেত্রফল বের করব। এক্ষেত্রে অতএব দুটি জানালা ও একটি দরজার মোট ক্ষেত্রফল হলো কত হবে? এখানে কত পেয়েছি? 2.8 যোগ 3.12, 2.9.5 কত পাচ্ছি? 5.92 বর্গ মিটার। তাহলে আমরা কি পেলাম? দুটি জানালা ও একটি দরজার মোট ক্ষেত্রফল পেয়ে গেলাম। এরপর বলা হয়েছে 42 টাকা হিসেবে রং করতে কত খরচ পড়বে। তাহলে আমরা কি করব? 42 এর সাথে 5.92 কে গুণ করব। অতএব মোট খরচ পড়বে, মোট খরচ পড়বে সমান 5.92 গুণিত 42 এত টাকা। 5.92 গুণিত 42, 2 2 4, 9 2 18, 11,
36 23 4 6 8 4 2 কত হলো 248.64 টাকা। আমরা এখানে পেয়ে গেলাম কত টাকা খরচা পড়বে 248.64 টাকা। এরপর আমরা চলে যাব পরের অঙ্কে। এবার যদি ঘরের চার দেওয়াল ও ছাদ চুনকাম করি তবে প্রতি বর্গমিটারে 6 টাকা হিসেবে মোট কত খরচ পড়বে সেটা হিসেব করি। এবার ঘরের চার দেওয়াল, আমরা কি দেখেছি এটি একটি ঘর ছিল, এটি একটি ঘর ছিল এবং আমরা কি দেখেছিলাম ওর দৈর্ঘ্য ছিল 5 মিটার, দৈর্ঘ্য ছিল 5 মিটার, প্রস্থ ছিল 4 মিটার এবং উচ্চতা ছিল 3 মিটার। এরপর আমরা কি করব এই ঘরটির চারটি দেওয়ালের ক্ষেত্রফল বের করব। তাহলে এক্ষেত্রে কি দেখতে পাচ্ছি প্রথমে আমরা এই দেওয়ালটির ক্ষেত্রফল বের করব। যেহেতু এই দেওয়ালটি এবং এই দেওয়ালটি একই পরিমাপ তা সেক্ষেত্রে আমরা কি করব এই দুটো দেওয়ালের ক্ষেত্রফল একসাথে বের করব। তো সেক্ষেত্রে কি হবে 2 গুণিত, যেহেতু দুটো দেওয়াল আছে তাই আমি 2 লিখলাম, 2 গুণিত দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তাহলে এখানে এই আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য কত 4 সেমি 4 এবং প্রস্থ কত 3 মিটার 3। তাহলে আমরা এখানে এই দুটি দেওয়ালের ক্ষেত্রফল পেয়ে গেলাম। এরপর কি যোগ, এরপর আমরা এই দুটি দেওয়ালের ক্ষেত্রফল বের করব, এই দেওয়ালটি এবং এই পেছনের দেওয়ালটি। তাহলে এক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি যেহেতু এখানেও দুটি দেওয়াল আছে তাই 2 গুণিত দৈর্ঘ্য কত 5 মিটার 5, প্রস্থ কত 3 মিটার 3 পেয়ে গেলাম। তাহলে আমরা এই চারটি দেওয়ালের ক্ষেত্রফল পেয়ে গেলাম। এরপর কি বলেছে ও ছাদ, তাহলে ছাদ কোনটি এটা হচ্ছে ছাদ। তাহলে এই ছাদের ক্ষেত্রফলটা আমরা কি করে বের করব, এটি যেহেতু এটা 5 মিটার তাই এটাও 5 মিটার আমরা জেনে যাচ্ছি এখান থেকে। তাহলে 5 গুণিত এটা হচ্ছে 4 মিটার, যেহেতু এটা 4 মিটার তাই এটাও 4 মিটার, এত বর্গ মিটার। অতএব আমরা এই চার দেওয়াল ও ছাদের মোট ক্ষেত্রফল এখান থেকে পেয়ে যাব। কি পাচ্ছি 4 2 8 3 8 24 যুক্ত 30 যুক্ত 4 5 20 74 বর্গ মিটার। এরপর আমরা কি বের করব মোট খরচ। তাহলে মোট খরচ কত, আমরা মোট ক্ষেত্রফল পেয়ে গেছি, মোট ক্ষেত্রফল হচ্ছে 74 বর্গ মিটার, তো 74 বর্গ মিটার। এবার প্রতি বর্গ মিটারে 6 টাকা হিসেবে বলেছে তাই আমরা কি করলাম 6 দিয়ে গুণ করলাম। তাহলে গুণ করতে মোট খরচ পেয়ে গেলাম কত 444 টাকা। এই খরচটি হচ্ছে দরজা ও জানালা সমেত খরচ। কি দরজা ও জানালা সমেত আমি কি করলাম চার দেয়াল ও ছাদ চুনকাম করতে যে খরচটি বেরোলো সেটা বের করলাম। এরপর আমরা কি করব পরের অঙ্কে চলে যাব। এখানে কি বলেছে দ্বিতীয় শ্রেণীর ঘরের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 6 মিটার 4 মিটার 3 মিটার 2 মিটার ও 1.3 মিটার মাপের একটি দরজা 1.4 ও 1.4 মিটার ও 1.2 মিটার মাপের দুটি জানালা আছে। একই হিসেবে দ্বিতীয় শ্রেণীর ঘরের মেঝে সিমেন্ট করতে জানালা দরজা রং করতে এবং ছাদ ও দেয়াল চুনকাম করতে মোট কত খরচা হবে সেটা খরচা পড়বে সেটা হিসেব করি। এটা আগেরটার মতো একই অঙ্ক তাই তোমরা এটা নিজেরা করে নেবে। তো আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। আমাদের স্কুলের পেছনের দিকে আয়তাকার খেলার মাঠ আছে, এই খেলার মাঠের দৈর্ঘ্য 40 মিটার। ধরে নিচ্ছে এটি একটি আয়তাকার খেলার মাঠ এবং এর দৈর্ঘ্য কত 40 মিটার, এটি হচ্ছে দৈর্ঘ্য। তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি দৈর্ঘ্য 40 মিটার এবং প্রস্থ 20 মিটার, প্রস্থ কত 20 মিটার, এটি হচ্ছে 20 মিটার। এরপর ওই খেলার মাঠের ভিতরের চারিদিকে ও ভিতরের চারিদিকে 3 মিটার, এটা 3 হবে, 3 মিটার চওড়া একটি রাস্তা আছে। কত মিটার চওড়া 3 মিটার। ধরে নিচ্ছে এটি হচ্ছে রাস্তাটি, এটি হচ্ছে এই চারিদিকে যেটা আছে এটি হচ্ছে রাস্তাটি। তাহলে এই রাস্তাটি কত মিটার চওড়া
3 মিটার। তাহলে এটা কত? 3 মিটার। 3 মিটার চওড়া একটি রাস্তা আছে এবং প্রতি বর্গমিটারে 95 টাকা হিসেবে রাস্তা বাঁধাই করতে মোট কত খরচ পড়বে সেটা হিসেব করি। তাহলে এই রাস্তাটির আমাকে কি করতে হবে? এক্ষেত্রে এই রাস্তার ক্ষেত্রফলটি বের করতে হবে। তাহলে এই রাস্তার ক্ষেত্রফলটি বের করতে গেলে আমরা প্রথমে কি করব? আগে এই বড় যে আয়তক্ষেত্রটি আছে, বড় আয়তক্ষেত্রটি এর ক্ষেত্রফল প্রথমে বের করে নেব। তো এই ক্ষেত্রে আমরা বড় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? আমাদের বড় আয়তাকার আয়তক্ষেত্রাকার মাঠের ক্ষেত্রফল সমান কি? দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তো এই আয়তাকার মাঠের তাহলে দৈর্ঘ্য কত? 40 মিটার। আমরা এখানে দৈর্ঘ্যের জায়গায় 40 লিখে দেব এবং প্রস্থ সমান কত? 20 মিটার। তো এখানে প্রস্থের জায়গায় আমরা কি লিখবো? 20। এরপর ক্ষেত্রফলের যেটা একক বর্গ মিটার। যেহেতু এখানে মিটার আছে তাই আমরা কি লিখছি? বর্গ মিটার। তো এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি? 800 বর্গ মিটার। তাহলে এই বড় আয়তাকার মাঠের ক্ষেত্রফলটা আমরা পেয়ে গেলাম কি? 800 বর্গ মিটার। এরপর আমরা কি করব? এই ছোট আয়তাকার মাঠের ক্ষেত্রফলটি বের করে নেব। তাহলে ছোট আয়তাকার মাঠের ক্ষেত্রফলটি বের করে নিতে গেলে আমাদের কি করতে হবে? এখানে যেহেতু জায়গা নেই তাই আমি এখানেই এটা করিয়ে দিচ্ছি। ছোট আয়তাকার মাঠের ক্ষেত্রফল হবে এখানে কত? এখানে দৈর্ঘ্যটা আমরা আগে বের করে নেব। এটা যেহেতু 40 মিটার ছিল, এদিকেও তাহলে 3 মিটার চওড়া রাস্তা আছে, এদিকেও 3 মিটার চওড়া রাস্তা হবে, এদিকেও 3 মিটার চওড়া রাস্তা হবে। তাহলে কি হচ্ছে? দুদিক থেকে আমার এই 3 মিটার করে কমে যাচ্ছে। তাই সেই জন্য আমরা কি করছি? 40 থেকে 3 গুণিত 3 মানে এদিকের 3 এদিকের 3, তাহলে দুবার 3 বিয়োগ দিচ্ছি। তাই কি করেছে? 2 গুণিত 3 বিয়োগ দিচ্ছি। তাহলে তখন আমার দৈর্ঘ্যটা কত বেরিয়ে আসছে? 40 বিয়োগ 3 2 6 34 মিটার। এরপর সেম একইভাবে এদিকে হচ্ছে প্রস্থটা হচ্ছে 20 মিটার আছে, এদিকেও 3 মিটার চওড়া রাস্তা আছে, এদিকেও 3 মিটার চওড়া রাস্তা আছে। তাহলে কি দুদিক থেকে 3 মিটার বাদ দিচ্ছি। তাই আমরা কি করেছি? এদিকে 2 গুণিত 3 বিয়োগ দিয়েছি। তাহলে এক্ষেত্রে কত হচ্ছে? এদিকে প্রস্থটা 20 বিয়োগ 3 2 6 6 বিয়োগ দিচ্ছি, তাহলে হচ্ছে 14 মিটার। তাহলে আমরা এই ছোট আয়তাকার মাঠের দৈর্ঘ্য কত পেলাম? 34 মিটার এবং এই ছোট আয়তাকারের মাঠের প্রস্থ কত পেলাম? 14 মিটার। এরপর আমরা কি করব? এই ছোট আয়তাকার মাঠটির ক্ষেত্রফল বের করব। তাহলে দৈর্ঘ্য কত? 34 মিটার গণিত প্রস্থ কত? 14 মিটার বর্গ মিটার। ঠিক আছে, 34 গুণিত 14, 4 4 16, হাতে 1, 3 4 12 আর 1 13, 4 3 6 7 4 476 বর্গ মিটার। আমরা কি পাচ্ছি? 476 বর্গ মিটার। তাহলে আমরা কি পেলাম? এই ছোট আয়তাকার মাঠের ক্ষেত্রফল কত? 476 বর্গ মিটার। আর এই বড় আয়তাকার মাঠের ক্ষেত্রফল কত পেয়েছিলাম? 800 বর্গ মিটার। এরপর আমরা যদি এই বড় আয়তাকার মাঠটি থেকে এই ছোট আয়তাকার মাঠটি বাদ দিই, মানে এই ছোট আয়তাকার মাঠটি বাদ দিই, তো সেক্ষেত্রে আমাদের কি পড়ে থাকবে? এই বড় আয়তাকার মাঠটি থেকে ছোট আয়তাকার মাঠটি বাদ দিলে তো সেক্ষেত্রে আমাদের পড়ে থাকবে শুধু এই রাস্তাটির ক্ষেত্রফল। কি? এই রাস্তাটি। তাহলে আমরা কি পেয়ে গেলাম? এই আয়তাকার মাঠের চারিদিকে যে রাস্তাটি আছে সেই রাস্তাটির ক্ষেত্রফল আমরা পেয়ে যাব। তো এই রাস্তাটির ক্ষেত্রফল হলো
যেহেতু এখানে জায়গা কম আছে তাই আমি এখানেই লিখছি। আয়তাকার মাঠের চারিদিকে রাস্তার ক্ষেত্রফল সমান কত? আমরা এই বড় আয়তাকার মাঠের ক্ষেত্রফল পেয়েছিলাম 800, বিয়োগ আর এখান থেকে পেয়ে গেছি কত? 476। ছোট আয়তাকার মাঠের ক্ষেত্রফল এত বর্গমিটার। চার, 2, 3, 324 বর্গমিটার। তাহলে আমরা কি পেলাম? এই রাস্তার ক্ষেত্রফলটি পেলাম 324 বর্গমিটার। এরপর বলেছে প্রতি বর্গমিটারে 95 টাকা হিসেবে রাস্তা বাঁধাই করতে মোট কত খরচা পড়বে। তাহলে আমরা প্রতি বর্গমিটারে 95 টাকা হিসেবে রাস্তা বাঁধাই করতে যে খরচ পড়বে সেটা বের করব। অতএব মোট খরচ সমান মোট খরচ সমান 324 গুণিত 95 টাকা। তিনশো গুণিত 95, 4 5 20, হাতে 2, 5 2 10, 3 5 15 আর 1 16, 4 9 36, হাতে 3, 9 2 18 আর 3 21, 3 9 27 28 29। কত? 30,780 টাকা। ঠিক আছে, তাহলে প্রতি রাস্তাটি বাঁধাই করতে মোট খরচ হবে কত আমরা দেখতে পাচ্ছি? 30,780 টাকা। এরপর আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। এরপর আমরা চলে আসি 1.1 অনুশীলনীতে। অনুশীলনীর প্রথম অঙ্কে আমরা কি দেখতে পাচ্ছি? আমিনাদের বাড়ির আয়তাকার উঠানের দৈর্ঘ্য 6 মিটার, প্রস্থ 4.2 মিটার। তাহলে আমি একটা আয়তাকার উঠান এঁকে ফেলি। ধরে এটা হচ্ছে আমিনাদের বাড়ির আয়তাকার উঠান। কি বলে দিয়েছে? এর দৈর্ঘ্য হচ্ছে 6 মিটার। তাহলে আমরা জানি যেটি বড় সেটিকে দৈর্ঘ্য বলা হয়, তাহলে এটি হচ্ছে দৈর্ঘ্য কত? 6, দৈর্ঘ্য হচ্ছে 6 মিটার, প্রস্থ কত? 4.2 মিটার, 2 মিটার। এরপর কি বলেছে? ওই উঠানের মাঝখানে 3.5 মিটার ও 2.5 মিটার মাপের একটি আয়তক্ষেত্রাকার শতরঞ্জি পাতলাম। তাহলে কি বলেছে? এই আয়তাকার উঠান আছে, তার মাঝে একটা কি করেছে? এই 3.5 মিটার আর 2.5 মিটার মাপের একটা কি করেছে? আয়তাকার শতরঞ্জি পাতা হয়েছে। তাহলে হচ্ছে এটি একটি শতরঞ্জি, যেটা এই উঠানের মাঝখানে কি হয়েছে? পাতা হয়েছে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? এই 17 ইঞ্চিটার দৈর্ঘ্য কত? 3.5 মিটার এবং এই 17 ইঞ্চিটার প্রস্থ কত? 2.5 মিটার, 2.5 মিটার। তাহলে আমরা এই 17 ইঞ্চির দৈর্ঘ্য আর 17 ইঞ্চির প্রস্থ পেয়ে গেলাম। এরপর কি বলেছে? 17 ইঞ্চি বাদে বাকি উঠানের ক্ষেত্রফল হিসেব করি। তাহলে এই 17 ইঞ্চিটা যে আছে, এই 17 ইঞ্চিটা বাদে এই বাকি এই গোটা উঠানটার যে বাকি জায়গা পড়ে আছে, তাহলে বাকি জায়গা কোনগুলো? এগুলো। এই যে ফাঁকা জায়গাটি পড়ে আছে, এটা আমাকে কি বলা হয়েছে? হিসেব করতে বলা হয়েছে। তাহলে আমরা এটা কি করে পাবো? প্রথমে আমরা কি করব? এই বড় আয়তাকার অর্থাৎ এই উঠানের ক্ষেত্রফলটি আমরা কি করব? বের করে নেব। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই জিনিসটা আগের অঙ্কের মতনই সেম। তো তোমরা কি করবে? এটা নিজেরা বাড়িতে করার চেষ্টা করবে। তো আমরা পরের অঙ্কে চলে যাই। তো পরের অঙ্কে কি বলা হয়েছে? অজন্তা হাউসিং কমপ্লেক্সের বর্গাকার পার্কের বাইরের চারিদিকে 3 মিটার চওড়া একটি রাস্তা আছে। তাহলে আমরা একটা বর্গাকার পার্ক এঁকে ফেলি।
ধরি এটি একটি বর্গাকার পার্ক। এটি একটি বর্গাকার পার্ক। কি বলা হয়েছে? হাউসিং কমপ্লেক্সের বর্গাকার পার্কের বাইরের চারিদিকে, তাহলে এটি একটি বর্গাকার পার্ক, এর বাইরের চারিদিকে, তাহলে বাইরের চারিদিকে বাইরের চারিদিকে 3 মিটার চওড়া একটি রাস্তা আছে। তাহলে এই রাস্তাটি কতটা চওড়া? 3 মিটার। 3 মিটার। তাহলে আমরা রাস্তাটি চওড়া পেয়ে গেলাম কতটা? 3 মিটার। এরপর কি? রাস্তা সমেত পার্কের পরিসীমা 484 মিটার। এই রাস্তাটি সমেত মানে এই রাস্তাটির সমেত এই পার্কটির পরিসীমা, এই পার্কটির পরিসীমা কত? 484 মিটার। 484 মিটার। অর্থাৎ আমরা পরিসীমা, এই পার্কটির পরিসীমা, রাস্তা সমেত পার্কটির পরিসীমা পেয়ে গেছি। এরপর কি বলেছে? হলে রাস্তাটির ক্ষেত্রফল হিসেব করি। তাহলে আমাকে কি বের করতে হবে? এই যে রাস্তাটি আছে এই রাস্তাটির ক্ষেত্রফল আমাকে বের করতে হবে। এই ক্ষেত্রে আমরা প্রথমে কি করব? আমরা আমাদের কাছে কি দেওয়া আছে? দেওয়া আছে যে রাস্তা সমেত পার্কের পরিসীমাটা। তাহলে আমরা এই ধরে নিই, প্রথমে আগে ধরে নেব এই বর্গাকার পার্কটির দৈর্ঘ্য হচ্ছে x মিটার। তাহলে এই বর্গাকার পার্কটির দৈর্ঘ্য কত? x মিটার। আর বর্গাকার পার্কটির দৈর্ঘ্য x মিটার হলে তাহলে রাস্তা সমেত বর্গাকার পার্কের দৈর্ঘ্য কত হবে? রাস্তা সমেত দৈর্ঘ্য কত হবে? এদিকে 3 মিটার যোগ এদিকে 3 মিটার। তাহলে আমরা রাস্তা সমেত বর্গাকার পার্কের দৈর্ঘ্য কত পাচ্ছি? x যুক্ত 3 যোগ 3, কারণ এটাও 3 মিটার। অতএব রাস্তা সমেত বর্গাকার পার্কের দৈর্ঘ্য সমান x যোগ 3 যোগ 3 মিটার সমান x যোগ 6 মিটার। আমরা কি রাস্তা সমেত বর্গাকার পার্কের দৈর্ঘ্য পেয়ে গেছি। এরপর কি করব? যেহেতু আমাদের পরিসীমাটা দেওয়া আছে তাই আমরা কি করব? এই বর্গাকার পার্কের পরিসীমাটি আগে বের করব। তো রাস্তা সমেত বর্গাকার পার্কের পরিসীমা হবে রাস্তা সমেত বর্গাকার পার্কের পরিসীমা সমান, আমরা বর্গক্ষেত্রের পরিসীমার ফর্মুলা কি জানি? 4 গুণিত বাহু। তো 4 গুণিত বাহু, বাহু সমান কি পেয়েছি? x যোগ 6, তাহলে x যোগ 6 মিটার। 4x যোগ 4 6 24 মিটার। ঠিক আছে, আমরা এই বর্গাকার পার্কের পরিসীমাটা পেয়ে গেছি। এবার এটা কার সাথে সমান? এটা এই 484 সাথে সমান, কারণ এই বর্গাকার পার্কের পরিসীমাটাই তো এটা বলে দেওয়া হয়েছে। তাই সেক্ষেত্রে আমরা কি করব? 4x প্লাস 24 সমান 484 এটা লিখতে পারি। তো এখান থেকে আমরা কি x এর মানটা বের করে নেব, বা 4x এদিকে যোগ থাকলে আমরা জানি সমানের ওপারে গেলে কি হয়ে যায়? সেটা বিয়োগ হয়ে যায়। তাই 484 বিয়োগ 24, 4x সমান 064। আর এখানে 4টা কি x এর সাথে গুণ আছে, তাই ওদিকে গেলে কি হবে? ভাগ হবে সমানের ওপারে গেলে। তাহলে 460 ভাজিত 4, এখান থেকে আমরা x এর মান কি পাচ্ছি? 115 মিটার। তাহলে আমরা এখানে x এর মান কত পেয়ে গেলাম? x এর মান কত পেয়ে গেলাম এখানে? 115 মিটার।
ঠিক আছে, এক্স এর মান পেয়ে গেছি 115 মিটার। এবার রাস্তা সমেত বর্গাকার পার্কটির তাহলে দৈর্ঘ্য কত হবে? 115 যোগ 3 গুণিত 3 যোগ 3 সমান 6। 115 যোগ 3 যোগ 3 6 যোগ করলে কত হবে? 121 মিটার। ঠিক আছে, 121 মিটার। তাহলে আমরা এখান থেকে এবার কি বলেছে? রাস্তাটির ক্ষেত্রফল হিসেব করি। এরপর আমরা কি করব? রাস্তা সমেত বর্গাকার পার্কের ক্ষেত্রফলটি বের করব। তাহলে এই রাস্তাগুলো থাকবে, সেটা সমেত বর্গাকার পার্কের ক্ষেত্রফলটি বের করব। সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আমরা দৈর্ঘ্যটা কত পাচ্ছি? রাস্তা সমেত 121। তাহলে 121 গুণিত 121, কারণ আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে বাহু গুণিত বাহু। তাহলে এই ক্ষেত্রে আমরা 121 গুণ করে নেব। তাহলে রাস্তা সমেত বর্গাকার পার্কের ক্ষেত্রফল হচ্ছে 14641 বর্গমিটার। এরপর আমরা কি করব? রাস্তা বাদে শুধু বর্গাকার পার্কের ক্ষেত্রফলটি বের করব। রাস্তা বাদে বর্গাকার পার্কের ক্ষেত্রফল সমান কত? 115 গুণিত 115, কারণ রাস্তা বাদে এর দৈর্ঘ্যটা হচ্ছে 115, তাই আমরা কি করলাম? 115 গুণিত 115 বর্গমিটার। কত পাচ্ছি? 13225 বর্গমিটার। তাহলে আমরা কি পেলাম? রাস্তা বাদে বর্গাকার পার্কের দৈর্ঘ্য এত বর্গমিটার। এরপর কি চেয়েছে? রাস্তাটির ক্ষেত্রফল। তাহলে আমরা প্রথমে রাস্তা সমেত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে রাস্তা বাদে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বিয়োগ করলে কি পেয়ে যাব? রাস্তার ক্ষেত্রফল। অতএব নির্ণেয় রাস্তার ক্ষেত্রফল সমান 1464 বিয়োগ 13225 এত বর্গমিটার। এক 1416 বর্গমিটার। তাহলে আমরা কি পেয়ে গেলাম? রাস্তাটির ক্ষেত্রফল পেয়ে গেলাম কত? 1416 বর্গমিটার। ঠিক আছে স্টুডেন্ট, আজ তোমাদের এই পর্যন্তই ক্লাস শেষ, এবং পরবর্তী ক্লাসে তোমাদের পরবর্তী অঙ্কগুলো করানো হবে। থ্যাংক ইউ।